যে জামাতে ইসলামী বিএনপির সঙ্গে জোট করে দীর্ঘদিন রাজনীতি করেছে তারা এখন বিএনপিকে এক ঘরে করতে চাইছে। অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় ঘটনাটি সত্য। ডাকসু এবং জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামাতের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি বিএনপিকে চোখ রাঙাতেও কয়েকটি ইসলামী দলকে নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে তারা। অনেকেই প্রশ্ন করছেন, তবে কি জামাতে ইসলাম এবার ক্ষমতায় আসছে? কিন্তু বিএনপি ছাড়া তারা কিভাবে ক্ষমতা যেতে পারে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব জামাতের কৌশল, তাদের 5 দফা দাবি, বিএনপির অবস্থান এবং সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে পারে। চলুন বিশ্লেষণ করি। প্রথমে আসি সাম্প্রতিক প্রেক্ষাপটে। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এই তিনটি ইসলামিক দল ঘোষণা দিয়ে 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নেমেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নিজামী ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন আর জাকপা। তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকার ও তার সহযোগীদের ফ্যাসিবাদী দমননীতি, দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। কিন্তু এই জায়গাতেই তৈরি হচ্ছে রাজনৈতিক বিরোধ। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি স্পষ্ট বলেছে তারা জামাতের সব দাবির সঙ্গে একমত নয়। বিশেষ করে পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়টি তারা সমর্থন করছে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, জামাতের আন্দোলনের জবাব আমরা মাঠেই দেব। ব্যারিস্টার রুমিন ফারহানা আরও কড়া ভাষায় ডয়েচে ভেলেকে বলেছেন, 3টি কারণে জামাতে ইসলামী সহ কয়েকটি দল যুগপৎ আন্দোলন শুরু করেছে। প্রথমত, তারা ফেব্রুয়ারির নির্বাচন পেছাতে চায়। দ্বিতীয়ত, বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তা ঠেকানো। এবং তৃতীয়ত, মানুষের কাছে প্রমাণের চেষ্টা করা যে বিএনপি এক ঘরে। জামাত মনে করে এখন নির্বাচন হলে তারা যদি 20টি সিট পায়, নির্বাচন পিছিয়ে গেলে তাদের আরও কিছু আসন বাড়বে। জামাত ও শরিক দলগুলো যুক্তি হলো, তাদের দাবি মানলে নির্বাচন হবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। তারা বলছে পিআর পদ্ধতি অর্থাৎ ভোটের শতকরা হারের ভিত্তিতে আসন বন্টন। এই পদ্ধতিতে ছোট দলগুলোর সুযোগ বাড়বে। তারা মনে করে জুলাই সনদ কার্যকর হলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের সহযোগীরা মাঠে দুর্বল হয়ে পড়বে। আর বিএনপি যেহেতু পিআর পদ্ধতির বিরোধিতা করছে, সেক্ষেত্রে জামাতের মতো দলগুলো সহজেই সংসদে আসন বাড়াতে পারবে। জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিও মানতে চায়নি, বলেছিল নিরপেক্ষ বলতে কেউ নেই। পরে কিন্তু তারাই দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরিয়ে এনেছে। তার মানে তিনি বলতে চাইছেন, পিআর পদ্ধতি নিয়ে বিএনপি যতই না বলুক, চাপের কাছে সে দাবি মানতে পারে বিএনপি। এখন প্রশ্ন হচ্ছে, জামাত ক্ষমতায় যেতে কি কি কৌশল সাজিয়েছে? বিশ্লেষকদের মতে জামাত 3টি ধাপে কৌশল নিয়েছে। জামাত চায় বড় বড় শহরে লাগাতার আন্দোলন করে প্রমাণ করা যে তারাও রাজনৈতিকভাবে প্রভাবশালী। রাজধানী ঢাকা থেকে বিভাগীয় শহর সবখানে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা জনগণকে দেখাতে চাইছে বিএনপি একা নয়, জামাতও বড় শক্তি। ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয়, জামাতের লাভ কম, তাই তারা চাইছে নির্বাচন পেছাতে। সময় যত যাবে তত তারা সংগঠন বিস্তার করতে পারবে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে মাঠের আন্দোলনে আরও শক্তিশালী হতে পারবে। জামাত বুঝেছে একা ক্ষমতায় যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা চেষ্টা করছে ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনতে। যদি এই মোর্চা গড়ে ওঠে, তবে বিএনপি চাপের মুখে পড়বে। জামাতের অঙ্ক পরিষ্কার, জাতীয় পার্টি নিষিদ্ধ হলে বিএনপির একমাত্র ভরসা থাকবে জামাত এবং তার সহযোগী ইসলামী দলগুলো। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান মনে করেন, জামাত আসলে বিএনপিকে শক্তি দেখাতে চাইছে। এর মাধ্যমে নির্বাচনে বিএনপির কাছ থেকে সুবিধা নিতে চাইছে দলটি।
আরেকটি বিষয় হলো এর মাধ্যমে তারা নির্বাচনের আগে একটি রাজনৈতিক মোর্চা গঠন করতে চাইছে। আসলে তারা কার বিরুদ্ধে আন্দোলন করছে তাই পরিষ্কার নয়। আবার সব ভোট এক বাক্সে আনার কথাও বলছে তাদের কেউ কেউ। অ্যাডভোকেট রোকসানা খন্দকারের মতে জামাত এবং তার সঙ্গে যারা আছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। তারা নানা হিসাব করছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ভালো করায় তারা মনে করছে এই ধারা অব্যাহত থাকলে তাদের রাজনীতির মাঠের অবস্থা আরও ভালো হবে, তাই তারা নির্বাচন পেছাতে চায়। তারা মনে করে আরও পরে নির্বাচন হলে হয়তো তারাও ক্ষমতা যেতে পারবে, তাই জামাত নানা অজুহাতে নতুন নতুন দাবি তুলছে। জামাতের আন্দোলন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভিতরেও শঙ্কা আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে বলা হয়েছে জামাতের যুগপৎ আন্দোলনে রাজধানীতে অচলাবস্থা তৈরি হতে পারে। সরকার চায় ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ করতে, কিন্তু জামাতের আন্দোলন যদি বাড়তে থাকে তাহলে সড়কে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। এখানেই একটি বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, জামাত কি ইচ্ছা করে বিএনপিকে একঘরে করছে? যদি বিএনপি জামাতের দাবির সমর্থন না দেয় তবে ইসলামী দলগুলো বলবে বিএনপি আওয়ামী লীগের মতো হয়ে গেছে। আবার বিএনপি যদি জামাতের সঙ্গে যায় তবে আন্তর্জাতিক মহলে তারা সমালোচনার মুখে পড়বে। অর্থাৎ জামাত একসাথে দুই দিক থেকে বিএনপিকে চেপে ফেলেছে। তাহলে আগামীতে রাজনৈতিক সমীকরণ কেমন হতে পারে? সামনের দিনগুলোতে তিনটি সম্ভাবনা তৈরি হতে পারে। যদি নির্বাচন ফেব্রুয়ারিতেই হয় তাহলে জামাতের সুযোগ সীমিত, তারা হয়তো 10 থেকে 20টি আসনের বেশি পাবে না। যদি নির্বাচন পিছিয়ে যায় সেক্ষেত্রে জামাত তাদের সংগঠন মজবুত করে আরও আসন পেতে পারে। আর যদি বিএনপি এবং জামাত একসাথে হয়ে যায় তাহলে তারা যৌথভাবে ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। কথায় আছে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। জামাত সরাসরি এককভাবে সরকার গঠন করতে পারবে না, এটা তারা নিজেরাও জানে, কিন্তু তাদের লক্ষ্য হলো একটি কিংমেকার দলের ভূমিকা নেওয়া। যদি সংসদ ঝুলন্ত হয়, যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন জামাতের 20-30টি আসনই হবে সবচেয়ে বড় সম্পদ। তখন তারাই ক্ষমতার দর কষাকষির টেবিলে বসতে পারবে। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে জামাত সরাসরি ক্ষমতা যেতে চাইছে না, বরং রাজনৈতিক কৌশলে বিএনপিকে একঘরে করে নিজেকে অপরিহার্য করে তুলতে চাইছে। আন্দোলন, নির্বাচন বিলম্ব, ইসলামী মোর্চা কিংবা কিংমেকার হওয়ার স্বপ্ন, এই 4টি ধাপেই জামাতের পরিকল্পনা। এখন প্রশ্ন হলো বাংলাদেশের জনগণ এই পরিকল্পনায় আদৌ সাড়া দেবে? উত্তর হয়তো এখনই বলা যাচ্ছে না, তবে ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠ যে আরও উত্তপ্ত হতে যাচ্ছে তা কিন্তু সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো বাংলাদেশের জনগণ এই পরিকল্পনায় আদৌ সাড়া দেবে? উত্তর হয়তো এখনই বলা যাচ্ছে না, তবে ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ যে আরও উত্তপ্ত হতে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি কি মনে করেন জামাত কি আসলে ক্ষমতা যেতে পারবে, নাকি এই আন্দোলন শুধু রাজনৈতিক চাপ তৈরির খেলা? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।